অলৌকিক রহস্য। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে। আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য। তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বাড়িতে এই যে সেজেছিল এই শৈলেনবাবুকে, মানে শৈলেনবাবুর যিনি মা, তিনি বেশি বকাবকি করতেন না, কারণ জানতেন এই ছেলে খুব গোয়ার গোবিন্দ ছেলে এবং একগুয়ে টাইপের ছেলে। ঠিক আছে, ভয় ভীত বলতে এনার কিচ্ছু নেই, কোনো ভয় ভীত তিনি পান না। ঠিক আছে, আর ওই বই টইগুলো পড়তেন, মানে ব্রাহ্ম সমাজের প্রতি এনার একটা ছিল, উনি মানে মূর্তি পুজো বা ঈশ্বরবাদ এগুলো বিশ্বাস করতেন না। পরিষ্কার কথা, একদম ঘোর নাস্তিক। ঘোর নাস্তিক বলতে যা বোঝায়, ঘোর নাস্তিক, বিশ্বাস করতেন নাই, কিন্তু প্রচণ্ড ডাকাবো। এবং এর বন্ধু বান্ধবরা জানত যে শৈলেন খুব মানে অসম সাহসী ছেলে। একবার হয়েছে কি, এর বন্ধুরা একবার বলেছে, শৈলেন একটা কাজ করতে পারবি? তো শৈলেনবাবু বলেছে, কি কাজ? তা বলছে, এই যে শান্তিপুরে যে শ্মশান আছে, ওই শ্মশানে গিয়ে গঙ্গার ঘাটে নেমে, মানে মৃতদেহ পোড়াবার পর অস্থিত পড়ে না, যেটা পড়ে না ওটাকে তো গঙ্গায় বিসর্জন দিতে হয়। তো বলছে ওখানে ওই গঙ্গার ঘাটে দেখবি ওই অস্থিগুলোকে একটা পাত্রে রেখে সেটা বাঁশ দিয়ে ওই গেঁথে গেঁথে রাখা আছে, যাদের প্রিয়জনরা কেউ মারা যায় তাদের অস্থিটা তারা নিয়ে ওই একটা পাত্রের মধ্যে রেখে সেটাকে মাটির মধ্যে দাবিয়ে দেয় গঙ্গার মধ্যে, এবং তার উপরে একটা বাঁশ দিয়ে ওটাকে মাটিতে দাবিয়ে দেয়। অস্থিটা কিন্তু নিচেই থাকে। এবার বাড়ির লোক এটা চলে যায়। এখন দেখুন, এটা 2024 সাল, আজ থেকে কত বছর আগেকার ঘটনা চিন্তা করুন। তখন ওই শান্তিপুর শ্মশান কি ছিল, মানে আপনারা একটু অনুমান করে নিন কি থাকতে পারে। তা বলছে যে তুই ওই বাঁশ, ওই যে অস্থি চাপা দেয়া ওই যে বাঁশ, গঙ্গার মধ্যে থেকে ওই বাঁশ তুলে আনতে পারবি? তা বলছে, কেন, ওই বাঁশ দিয়ে কি হয়? বলে, ওটা তান্ত্রিকের কাছে নিয়ে গেলে, কোনো তান্ত্রিকের কাছে নিয়ে গেলে তিনি মন্ত্রপুত যদি করে দেন, তাহলে ওই বাঁশ দিয়ে অসাধ্য সাধন করা যায়, মানে সব কিছু করা যায় ওই বাঁশটা দিয়ে। মনের ইচ্ছে হলো কারোর খারাপ করা, কারোর ভালো করা, সব কিছু করা যায়। কে বলেছে? কে বলেছে? না, এক পুরোহিত মশাই বলেছে। তা ওর সাথে বাজি হয়েছে, ওনার বয়স তখন 17 বছর। তো বন্ধুরা বাজি ধরেছে, তুই যদি ওই বাঁশ আমাবস্যার রাত্রে গিয়ে তুলে আনতে পারিস গঙ্গা থেকে, ওই অস্থি চাপা দেয়া ওই বাঁশ, তাহলে 2 কেজি ইলিশ মাছ। এখন দেখুন, খুব সত্যি কথা বলছি যে 2 কেজি ইলিশ মাছ আমি বহুদিন চোখে দেখিনি। হ্যাঁ, মানে অনেক আগে ছোটবেলায় মনে পড়ে, আমার বড় কাকিমা বাড়ির সামনে দিকেই অবাঙালি মাছওয়ালারা চাটুতে করে ইলিশ মাছ নিয়ে যেত, সেগুলো কিলো 1.5 এরকম ওজনের হতো। তবে 2 কিলো যে পাওয়া যায় না তা নয়, পাওয়া নিশ্চয়ই যায়, কিন্তু এখনকার বাজারে তো দেখা যায় না। জানি হয়তো তখন হয়তো অ্যাভেলেবেল ছিল, সামনে গঙ্গা। তো উনি বলেছেন যে হ্যাঁ পারবো। তবে কবে যেতে হয়? তবে এই তো শনিবার আমাবস্যার দিন রাতের বেলায় যেতে হবে। তো শৈলেন বাবু বলেছে যে সাইকেল নিয়ে যাওয়া যাবে? বলে, হ্যাঁ সাইকেল নিয়ে যেতে পারিস। ঠিক আছে, তো এই নিয়ে এসবের পরোয়া করেন না। 2 কেজি ইলিশ, তো ওই বাঁশ তুলে আনতে হবে, তুলে এনে তোকে দেখিয়ে দিচ্ছি দাঁড়া, ঠিক এইরকম একটা ভাব। এইবার সেই শনিবার তো এসছে, এবার বর্ষাকাল, বুঝতে পেরেছেন, ঘোর বর্ষাকাল। এবার সন্ধ্যেবেলা একটি ছেলে, ওনার বন্ধু অনিল, সে এসে বলছে, শৈলেন তুই কি যাবি, মানে সত্যি সত্যি যাবে কিনা? তো শৈলেনবাবু বলছে, হ্যাঁ যাবো। তো এখন কি, এ তো বেশি রাতে যাবো, বেশি রাতে না গেলে মজা, বেশি রাতে না গেলে কি আর কোনো মজা থাকে? বেশি রাতে যাবো। তা অনেকেই ভেবেছিল শৈলেন বোধহয় যাবে না। তো যাই হোক, এইগুলো অনিল বাড়ি চলে গেছে।
এরা তাড়াতাড়ি জানেন গ্রামের দিকে একটু তাড়াতাড়ি সব খেয়ে দিয়ে সব শুয়ে পড়ে। এই শৈলেনবাবু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে, বাড়ির লোক যেই শুয়ে পড়েছে ইনি করেছেন কি, আগেকার দিনে সবাই তো ধুতি পরতো, একটা ধুতি পরা, ঠিক আছে, হাতে একটা হারিকেন নিয়েছেন আর একটা ছাতা, কোনো লাঠি সোটা কিচ্ছু নেই, হাতে একটা হ্যারিকেন আর ছাতা। আর উনি বিড়ি খেতেন ওই বয়স থেকে, তো ওই ট্যাকে ওই বিড়ি আর দেশলাই হয়ে। তো উনি আর সাইকেল নেননি, ওই বৃষ্টির মধ্যে চালাবেন কি করে, এক হাতে হারিকেন আর হারিকেনটাকে না মোটা কাগজ দিয়ে ভালো করে মুড়ে নিয়েছেন, কারণ বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির জলে যাতে হারিকেন না নেবে বা কাঁচ ফাচ না ফেটে যায় সেই জন্য। হাঁটতে 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 2 কিলোমিটার দূরে উনি শ্মশানে পৌঁছে গেছে। এবং জানেন যে শ্মশান মানে কি, সেই শান্তিপুর শ্মশান আপনাকে আমি বলে দিই, এই একটা খালি চাতাল মতো করা আছে, একটা খালি চাতাল, পাশে একটা ভাঙাচোরা একটা কালী মন্দির, হ্যাঁ জরাজীর্ণ কালী মন্দির, আর ওই উপরে ছাদ দেওয়া সামান্য একটু চাতাল করা আছে, পাশে ওই 2-3টে চিতে খোঁড়া আছে। এবারে ডোমের বাড়িটা বেশ কিছুটা দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে ডোমের বাড়িটা দেখা যায়, খুব দূরেও নয় না, ওখান থেকে দেখা যায়। তা কোনো মরা টরা এলে তারা ওই ডোমের বাড়িতে গিয়ে কড়া নাড়ে, তো ও আবার এসে দাহটাহ কার্য করিয়ে দিয়ে ও আবার ঘরে ঢুকে যায়। তো শনিবার অমাবস্যা উনি তো ওই শ্মশানের প্রান্তে পৌঁছে গেছে। এবার পৌঁছে গিয়ে উনি যেই শ্মশানের মধ্যে ঢুকেছেন, এবং শ্মশানের মধ্যে কিছু কুকুর টুকুর বসে থাকে, সেইগুলো ওনাকে দেখে সেই ভ্যাক ভ্যাক করে সে ডাকতে শুরু করেছে, চিল্লিয়ে ডাকতে শুরু করেছে। কিছুক্ষণ বাদে চুপ করে গেছে, যখন বুঝতে পেরেছে না এ তো কোনো অশরীরী না বা মানুষ, দেখে চুপ করে গেছে, সাইড কেটে কেটে দূরে সরে গেছে। উনি করলেন কি, ওই হারিকেনটা ওই চাতালের পরে রাখলেন, রেখে উনি এবার চিন্তা করলেন দাঁড়া আগে একটা বিড়ি খেয়ে নি, আগে একটা বিড়ি খাই। এবার বিড়িটা তো বের করেছেন, এবার দেশলাই জ্বালাতে পারছেন না, মানে দেশলাই ভিজে গেছে। এবার কি করবেন, ওই হ্যারিকেনের ওই মাথার ইয়েটাকে ধরে, আংটাটাকে ধরে উঁচু করে ওখান থেকে বিড়িটা জ্বালিয়েছে, বিড়িটা জ্বালিয়ে মনের সুখে বিড়ি টানছে। বিড়ি ফিড়ি টানা হয়ে গেল, টানা হয়ে যাওয়ার পরে ওনাদের ওই ব্রাহ্ম মতে কি সব জপ টপ যা হোক আছে, তো সেইগুলো করে টোরে হারিকেনটা ওইখানে রেখে, হারিকেনের একটু আভা আলো ওই মানে যেটুকু যা পড়ছে, ঘাট ফাটগুলো কাদা কাদা জরাজীর্ণ, মানে প্রপার ঘাট বলতে কিছু নেই, ভেঙে চুরে একসার হয়ে গেছে, মানে যে কোনো সময় পা হড়কে গেলে কোমর টোমর ভেঙে যাবে। উনি হারিকেনটা ওইখানে রেখে কোনো রকম হাতটাতে 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 একটা সিঁড়ি 2টো সিঁড়ি এই করে করে আস্তে 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 নিচে নামতে লাগবে। নিচে নেমে গঙ্গার মধ্যে নেমেছে। এবার ওই হাঁটু সমান বা কোমর সমান জলে নেমে উনি খুঁজছেন যে বাঁশ কোথায় আছে পোতা। তারপরে একটু সাইডে, মানে বাঁশগুলো তো সামনে দিয়ে ওরকম থাকে না, সাইড দিয়ে দিয়ে ওরা পুঁতে রেখে চলে যায়, ওই অস্থিগুলো দিয়ে বাঁশটা পুঁতে রেখে চলে যায়। উনি দেখছেন যে হ্যাঁ ওই তো বাঁশ রয়েছে, একটা বড় বাঁশ, সেটাকে নিয়ে টানাটানি শুরু করেছে, মানে তুলবে। এবার কিছুতেই সেটাকে মানে উনি ওঠাতে পারছেন না, একবার জোরে টানতে গিয়ে ওনার হাত ফসকে গিয়ে উনি জলের মধ্যে চিত হয়ে পড়েছেন। চিত হয়ে পড়ে যখন উনি উঠে দাঁড়িয়েছেন, তখন ওনার মনে হচ্ছে একটা ঠান্ডা হাওয়া ওনার মানে মাথাটা ছুঁয়ে চলে গেল, একটা ঠান্ডা শীতল হাওয়া, আর কানের পাশ থেকে একটা শোঁ করে একটা আওয়াজ হলো। উনি কিন্তু এটা বুঝলেন, কারণ বৃষ্টি পড়ছে, ওর মধ্যে ওইরকম বরফ শীতল একটা হাওয়া ওনার কানের পাশ থেকে আওয়াজ করে চলে গেল। এবার উনি ওই বাঁশটা দেখছেন যে এটাকে তোলা যাবে, এবার আশেপাশে দেখছেন যে হ্যাঁ আরো একটা বাঁশ ওখানে রয়েছে, এটা মোটামুটি 3-4 হাত আছে, এটাকে তুলি। তো ওইটাকে তুলতে ওটা উঠে গেছে। তো উঠে যাওয়ার পরে উনি করেছেন কি, ওই বাঁশের নিচে তো অস্থিটা দিয়ে পোতা থাকে, ওই বাঁশের পিছনটা জল কাদা ফাদা লেগেছিল, গঙ্গার কাদামাটি, ওইগুলোকে গঙ্গার জলে ভালো করে ধুয়ে নিয়েছেন, বাঁশটা পরিষ্কার করে ওই এক হাতে বাঁশ নিয়ে উনি আস্তে আস্তে উপরে উঠে আসতেন। কোনো রকম অন্ধকারে হাঁটতে উপরে উঠে আসতেন। এবারে হয়েছে কি, ওনার একটা পা ডান পাটা
আগে সিঁড়িতে, আর বা পাটা কাদার মধ্যে আটকে গেছে। মানে বৃষ্টি হচ্ছে তো, ভর্তি কাদা, আর এই গঙ্গার এই পলির কাদা ওর মধ্যে আটকে গেছে পাটা। সে পা কিছুতেই ছাড়াতে পারছে না। এবার ডান পাতে ভর দিয়ে যে বাপাটাকে তুলবে সেটাও পাচ্ছে না, যদি মুখ থুবড়ে পড়ে দাঁত মুখ যাবে। এদিকে হাতে তো বাঁশটা ধরা আছে। যাই হোক, কোনো রকম পা হিলিয়ে 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 নাড়িয়ে নাড়িয়ে কোনো রকম সেই কাদার থেকে পাটা তুলেছে। তুলে আস্তে 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 উপরে উঠে এসছে। উঠে এসে দেখছেন, যখনই বাসটা নিয়ে উনি উপরে উঠে এসছেন, তখনই ওনার একটা আনকেনি ফিলিং শুরু হয়ে গেছে। তখনই একটা আনকেনি ফিলিংস ওনার শুরু হয়ে গেছে। ফিলিংসটা কেমন উনি বলে বোঝাতে পারবেন না। এবং কুকুরগুলো শ্মশানে ছিল, তার একটারও দেখা নেই। এতক্ষণ ওরা কিন্তু আশপাশ দিয়ে ছিল, কুই 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 করছিল, একটা কুকুরের দেখা নেই। এবং ওনার মনে হতে লাগলো ওই বাঁশটা এত ভারী হলো কি করে। ওই তো মাত্র 3-4 হাত টুকরো একটা বাঁশ, সেটা এত ভারী মনে হচ্ছে না একটা লোহার খণ্ড হাতে নিয়েছেন। এইবার হারিকেনটা তুলতে গেছেন, দেখছেন হারিকেনটা নিভে গেছে। ওই অন্ধকার জমাট বাঁধা ওই শ্মশানের মধ্যে দিকে সেই হারিকেনটা কোনো রকম তুলে ওই বাঁশটা হাতে নিয়ে মনে হচ্ছে একটা লৌহদণ্ড হাতে নিয়ে তিনি হাঁটছেন। এবং যখন উনি হাঁটছেন তখন উনি পরিষ্কার রেকগনাইজ করছেন যে ওনার পিছন পিছন কেউ বা কারা আসছে। উনি বারবার পিছন ঘুরে ঘুরে তাকাচ্ছেন এবং বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতের আলোতে, বৃষ্টি পড়ছে, বিদ্যুতের আলোতে উনি দেখছেন যে না, কেউ নেই। অথচ উনি যতবার হাঁটছেন ওনার মনে হচ্ছে পিছনে কেউ আসছে। তারা একজন না, কয়েকজন, এরকম কেউ যেন হেঁটে হেঁটে আসছে। আবার যেই পিছন ঘুরে তাকাচ্ছেন দেখছেন কেউ নেই। যাই হোক, উনি ওই বাস নিয়ে হাঁটতে 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 বড় রাস্তার পরে এসেছে। বড় রাস্তার পরে এসে খানিকটা স্বস্তি, এইবারে হাঁটতে হাঁটতে পাড়ার মধ্যে ঢুকেছে। ঢুকে ওদের ওই একটা ওই তাঁত ঘর ছিল, যেখানে বন্ধু টন্ধুরা ওখানে ওরা তাঁত টাত বুনতো, এটে করতো, ওখানে অনেকে থাকতো রাত্রেবেলা। ওদের ডেকেছে। ওরা তো ঘুম চোখে উঠেছে, বলে এই তো বাস, এই তো নিয়ে এসছি। ওরা না, ওদের চোখ ছানা পড়া হয়ে গেছে। বলে এই তো দেখ, আমার ধুতি পুতি সব ভিজে, এই তো বাস। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, তোরা ঘুমিয়ে পড়। উনি করেছেন কি, ওই বাসটা বাড়িতে নিয়ে এসছেন। নিয়ে এসে কোথায় রাখবেন, নিজেদের বাড়ির টালির চালে যে ঘরে থাকে ওই টালির চালের পরে গুঁজে ওইখানে রেখে দিয়েছে। রেখে দিয়ে এইবারে যেহেতু শ্মশান টশানে গেছেন, যদিও ব্রাহ্ম সমাজে দিয়ে উনি সেই মতাদর্শ মেনে চলেন, শ্মশানে গেছেন, স্নান টান করেছেন, স্নান টান করে ঘরে ঢুকে ঘুমিয়ে গেছেন। বয়স মাত্র 17 বছর তখন, শুনুন। তো পরদিনকে সকালবেলায় এই শৈলেনবাবুর মা ডাকাডাকি করছে, এই শৈলেন ওঠ, এই শৈলেন ওঠ, কত বেলা হয়ে গেছে ওঠ। ওনার খেয়াল নেই যে ছেলে ভোর 5টায় প্রত্যেক দিন উঠে যায়, সেই ছেলে 8:30 পর্যন্ত শুয়ে আছে। এবার ওনার মা ওই রকম তেড়িমেড়ি করে ডাকাডাকি করাতে, মানে ওনার মাও কিছু তো একটা অতিষ্ঠ হয়েছে, সেই জন্য ওইভাবে ডাকছেন, এই ওঠ। তো উঠে ধর্মর করে উঠে বসেছে। হ্যাঁ, কি 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 বলে, কি কি কি, এই কালকে তুই কি করেছিস। এবার উনি ভাবছেন এই যা, বাড়িতে বোধহয় সব জেনে গেছে, সর্বনাশ করেছে। তো উনি বলছেন না, কি করেছি, কিছু করিনি তো। বলে কালকে সারা রাত এই টালির চালের পরে মনে হচ্ছে কেউ লাফাচ্ছে, হ্যাঁ, দুমধাম করে লাফাচ্ছে, আওয়াজ হচ্ছে, ঘরের চারপাশ থেকে মনে হচ্ছে কেউ হাঁটাহাঁটি করছে। কি করেছিস কালকে তুই? তা বলছে না, আমি কিছু করিনি। তখনও মিথ্যা কথা বলছে। এইবারে পাশে ওনার কাকা থাকতেন, ওই শৈলেনবাবুর কাকা, তিনি এসছেন, তারও টালির বাড়ি পাশেই। তিনি এসে বলছেন, এই কি হয়েছে কালকে রাত্রিবেলাতে এইরকম, সেই টালির পরে সেই মনে হচ্ছে না একপাল হনুমান লাফিয়ে পড়লে যেরকম দুমদাম আওয়াজ হয়, সেই রকম আওয়াজ, সারা রাত ঘুমোতে পারিনি, মনে হয় বাড়ির চারপাশ থেকে কেউ হাঁটাহাঁটি করছে, অনেক লোকের ইয়ে পাচ্ছি। কি ব্যাপার, কি হয়েছে, এই তুই কি করেছিস বলতো। মানে একে বিশ্বাস করতেন না শৈলেনবাবুকে।
যে মানে সমস্ত অপকর্মের নায়ক যে ইনি, সেটা কিন্তু সবাই জানতো, কিছু না কিছু একটা ঘটিয়েছে। এইবার এই শৈলেনবাবু দেখলেন আর না বলে পারা যাবে না যে কী হয়েছে। এবার উনি সব বলে দিয়েছেন যে এই হয়েছে। বলে কি, সবার তো মাথায় হাত। বলে ওই বস্তি ডোবানো বাস কেউ বাড়ি নিয়ে আসে? হ্যাঁ, তোকে কে বলেছে এগুলো করতে? তখন বলছে আমার বন্ধুরা বাজি ধরেছিল আমার সাথে। ওরা বাজি ধরেছিল ডাকাচ্ছি। এবার সব কটা বন্ধুকে ডাকিয়েছে, একটা হইচই পড়ে গেছে। তো সব কটা বন্ধুকে ডাকিয়েছে, ওদের বলছে এই তোমরা এই বাজি ধরেছো ওর সাথে, তুমি জানো না যে ও একটা দুঃসাহসিক ছেলে, এরকম কিছু একটা করে বসবে, এ করতে পারে, এইরকম কেউ করে? তখন বলছে না কাকিমা, আসলে এক পুরোহিত মশাই তিনি বলেছিলেন যে ওই যে অস্থি মাটির মধ্যে পুঁতে দেওয়া যে বাঁশ, হ্যাঁ, সেইটা অমাবস্যার রাতে যদি কেউ তুলে আনতে পারে তাহলে ওই বাঁশ দিয়ে নাকি অসাধ্য সাধন করা যায়। মানে ওই কোনো তান্ত্রিকের কাছে দিলে তিনি এমন করে দেবেন যে ওই বাঁশ দিয়ে অসাধ্য সাধন করা যায়। বলে কোন পুরোহিত বলেছে? এবার সেই পুরোহিতকে খুঁজে বার করে যায়। বলে আপনি বলেছেন এদের যে এইরকম ওই ইয়ের অস্থি ডোবানো ওই বাঁশ নিয়ে আসতে? তো বলছে না 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 না, আমি এসব বলিনি, আমি ওদের কাছে গল্প করেছি যে এইরকম ব্যাপার, এইরকম যে অমাবস্যার রাতে কেউ ওই যে অস্থিটা চেপে দিয়ে ওই যে বাঁশটা পুঁতে দিয়ে আসে, নিচে অস্থিটা রেখে ওই বাঁশ অমাবস্যার রাতে তুলে এনে ওটা তন্ত্রমন্ত্র করলে ওই দিয়ে অসাধ্য সাধন করা যায়। কিন্তু ওদের তো আমি বাঁশ তুলতে যেতে বলিনি। ওরা হয়তো নিজেদের মধ্যে এইরকম করে চ্যালেঞ্জ করে এটা করেছে। ওই তো দেখুন বলছে 2 কেজি ইলিশ মাছের চ্যালেঞ্জ হয়েছিল, আমি বাঁশ ইয়ে করতে বলিনি, আপনি বিশ্বাস করুন। এবার একটা হইচই পড়ে গেছে। তখন ওই ঠাকুরমশাই বলছে যে কী করা উচিত এখন আপনি বলুন, আপনি তো ঠাকুরমশাই। তখন ঠাকুরমশাই বলছেন ওই শৈলেনকে, যে বলে আর ছেলেদের বলছেন যে তোমরা ওকে সাথে নিয়ে যাও, ওই শৈলেনের সাথে যাও, যে দেখো যে যেখান থেকে ও বাসটা তুলেছিল সেইখানে আবার পুঁতে দিয়েছো, বাসটা পুঁতে দিয়ে স্নান করে সব বাড়ি যাবো। তো তাই করলো, ছেলের দল সব গেল। এবার শৈলেনবাবু গেছেন যেখান দিয়ে বাসটা তুলেছেন, ওনার খেয়াল ছিল উনি সেই জায়গাতে বাসটা পুঁতে দিয়ে চলে এসেছিলেন। তারপর স্নান টান করে নিয়েছিলেন, কিন্তু এ পর্যন্ত তো গেল। এরপরে 3 পক্ষকাল ধরে 3 পক্ষকাল ধরে নিয়ে এই অশরীরীর তাড়া খেয়ে বেরিয়েছেন, জানেন? মানে কিরকম, উনি উনি মহাজনের বাড়ি কাপড় দিতে গেছেন, সাইকেল নিয়ে ডেলিভারি দিতে গেছেন। ফিরছেন যখন, তখন তো শান্তিপুরে এত তো জমকালো হয়তো ছিল না, তো না, তো অনেক বছর আগের কথা। তো ফিরছেন, মনে হচ্ছে সাইকেলের পিছনে কেউ ধাওয়া করছে। পিছন দিক দিয়ে তাকিয়ে দেখছেন কেউ নেই, ঠিক আছে। রাত্রিবেলা খোলা বাড়ি, টালির বাড়ি থেকে বাইরে বেরিয়ে হয়তো মানে ইয়ে করতে উঠেছেন, প্রস্তাব করতে উঠেছেন। তখন পাশের গাছ থেকে কেউ বলছে এই আমাকে যেখান থেকে এনেছিলি সেখানে রেখে আয়, আমাকে যেখান থেকে এনেছিলি সেখানে রেখে আয়। ঠিক এইরকম এরকম অদ্ভুত ব্যাপার চলতে লাগবে। এই 3 পক্ষকাল ধরে উনি এই অসহনীয় যন্ত্রণা ভোগ করেছেন। এবং 3 পক্ষকাল শেষ হয়ে যাওয়ার পরে ওনার বাড়িতে যখন এইগুলো হচ্ছিল, তখন ওই তান্ত্রিক এনে সেই হোম যজ্ঞ করে সেই পুজো দেওয়া হয়, এবং ওই তান্ত্রিক সবার হাতে তাবিজ বেঁধে দিয়ে গেছিলেন। কিন্তু এর পরেও শৈলেনবাবুর একটা খুব খারাপ জ্বর হয়, যেটাকে আমরা কালা জ্বর বলি, এবং এতে প্রাণহানিরও ভয় থাকে। দীর্ঘদিন ধরে চলে এই কালা জ্বর। কালা জ্বরে উনি আক্রান্ত হন এবং বেশ ভুগিয়েছিল। আর তখনকার দিনে তো দেখুন মেডিকেল সায়েন্স তো এতটা ইমপ্রুভ করেনি। তো যাই হোক, বড় ডাক্তারকে দেখিয়েছিল পয়সা কড়ি খরচা করে, কিন্তু ওনার একটা চোখের ডিফেক্ট এসে গেছিল। যে ডাক্তার বলেছিল যে এই জ্বর হয়, কিন্তু এতে চোখ ডিফেক্ট হওয়ার কিন্তু কথা নয়, কিন্তু ওনার চোখটা ডিফেক্ট হয়ে গেছিল। ঠিক আছে, উনি এখনো আছেন এবং এখনো অসম সাহসী, এবং দিব্যি প্রত্যেকেই ঘটনাটা উনি শুনিয়েছেন যে এই ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে, মেনি থ্যাঙ্কস। ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা, আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তো এরকম অনেক গল্প সামনে আসবে। সো আমাদের সাথেই থাকুন, কানেক্টেড থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। নতুন কোনো ভিডিও পর্বে
আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে। আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।